কোমর থেকে পায়ের পেছন দিয়ে নিচের দিকে টান ধরা এই লক্ষণটাকেই কিন্তু সায়াটিকা বলা হয় কমনলি। সঙ্গে আনুষঙ্গিক যে লক্ষণগুলো পেশেন্টদের থাকে সেটা হলো কোমরে ব্যথা, একটু হাঁটাচলা করলে পা অবশ হয়ে যাওয়া, ভারী হয়ে যাওয়া, কিছু দূর হাঁটার পরেই বসে পড়ার প্রবণতা, বা তীব্র পায়ে যন্ত্রণা বা পায়ে ঝিনঝিন করা, পায়ের অনেক সময় পাতা নাড়তে অসুবিধা হওয়া বা পায়ের পাতার আঙুল নাড়তে অসুবিধা হওয়া, এই সব সমস্যাগুলো, এই সব সিমটমসগুলো অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকে সায়াটিকার সাথে, বা একসাথে এই সিমটমসগুলো অনেক সময় প্রেজেন্ট করতে পারে। এবং এই সিমটমসগুলোর কারণ কিন্তু স্পাইন বা শিরদাঁড়া থেকেই আসে। কারোর ক্ষেত্রে যদি বাওয়েল ব্লাডারের কন্ট্রোল চলে যায়, ইউরিন পটির ওপর যদি কারোর কন্ট্রোল চলে যায়, যদি পায়ে নিউরো ডেফিসিট ডেভেলপ করে বা পা প্যারালিসিস হয়ে যাচ্ছে, হাত পা প্যারালিসিস হয়ে যাচ্ছে, হাঁটতে পারছেন না, শরীর হাত পায়ের জোর কমে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, শিরদাঁড়ার একটু যত্ন নেওয়া, যেমন স্পাইন কোর স্ট্রেংথেনিং, পিঠ আর পেটের মাসল শক্ত করার ব্যায়াম রেগুলারলি। কোমর থেকে পা পর্যন্ত অসহ্য যন্ত্রণা, বসে থেকে উঠতে গেলে বা দাঁড়িয়ে থেকে বসতে গেলে প্রচণ্ড কষ্ট, কখনো কখনো এক জায়গায় বসে থাকলেও প্রচণ্ড কষ্ট। দর্শক বন্ধুরা, অনেকেই আপনারা রয়েছেন যারা এই রকম সমস্যায় ভুগছেন। এই সমস্যা থেকে বেরোবার উপায় কি, বা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে আপনার কি ধরনের চিকিৎসা দরকার, বা এই সমস্যাটাকে ঠিক কী বলে, আর কি কি লক্ষণ আপনার এই সমস্যার সঙ্গে আসে। এই অসুখটার নাম হচ্ছে সায়াটিকা। এই সায়াটিকা কি, সায়াটিকার লক্ষণ কি, সায়াটিকা কাদের হতে পারে, সায়াটিকা হলে কি কি চিকিৎসা দরকার, সায়াটিকা হলে কি অপারেশন লাগে, এই প্রশ্নগুলো আমাদের থেকে থাকে। এই বিষয় নিয়ে আজকে কথা বলতে আমি এসেছি মণিপাল হসপিটাল মুকুন্দপুরে, এবং আমি আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র স্পাইন সার্জন ডক্টর অনিন্দ্য বাসুকে। নমস্কার স্যার। নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। থ্যাংক ইউ স্যার, যে সমস্যাটা নিয়ে কথা বলছিলাম, এটা অনেক দর্শক বন্ধুর সমস্যা। তারা সায়াটিকা শব্দটা হয়তো বোঝেন না, কিন্তু দীর্ঘদিন ধরে যখন প্রচণ্ড ব্যথা হচ্ছে, জেনারেলি তারা কি করছেন, পেন কিলার খাচ্ছেন, আর পেন কিলার খেতে খেতে দেখা যাচ্ছে যে ব্যথা তো কমছেই না, কিন্তু এটা একটা বড় সমস্যা। তারা কোন চিকিৎসকের কাছে যাবেন সেটাও তারা বুঝতে পারেন না, এইখানটাই হয়ে যায় মূল সমস্যা। তো স্যার, এই যে বিষয়টা নিয়ে আমি বললাম, এই যে সায়াটিকার সমস্যা, একটু আমাকে লক্ষণগুলো আর একটু বলবেন স্পেসিফিক্যালি, যে কোন কোন লক্ষণগুলো থাকে এই ধরনের সমস্যায়? হ্যাঁ, সায়াটিকা যেটা আপনি একদম সঠিক বললেন, মানে কোমর থেকে পায়ের পেছন দিয়ে নিচের দিকে টান ধরা, এই লক্ষণটাকেই কিন্তু সায়াটিকা বলা হয় কমনলি। এবং অনেক সময় এর সঙ্গে আনুষঙ্গিক যে লক্ষণগুলো পেশেন্টদের থাকে সেটা হলো কোমরে ব্যথা, একটু হাঁটাচলা করলে পা অবশ হয়ে যাওয়া, ভারী হয়ে যাওয়া, কিছু দূর হাঁটার পরেই বসে পড়ার প্রবণতা, বা তীব্র পায়ে যন্ত্রণা বা পায়ে ঝিনঝিন করা, পায়ের অনেক সময় পাতা নাড়তে অসুবিধা হওয়া বা পায়ের পাতার আঙুল নাড়তে অসুবিধা হওয়া, এই সব সমস্যাগুলো, এই সব সিমটমসগুলো অনেক সময় অ্যাসোসিয়েটেড থাকে সায়াটিকার সাথে, বা একসাথে এই সিমটমসগুলো অনেক সময় প্রেজেন্ট করতে পারে। এবং এই সিমটমসগুলোর কারণ কিন্তু স্পাইন বা শিরদাঁড়া থেকেই আসে। ওকে স্যার, আমি এই শিরদাঁড়া, সায়াটিকা, এই বিষয়গুলো একটু ক্লিয়ার হব আপনার কাছে, যে সায়াটিকা বলতে আমরা ঠিক কি বুঝবো, মানে এই ব্যথাটাকে সায়াটিকার ব্যথা কেন বলবো? সায়াটিক নার্ভটা হলো কোমর থেকে পায়ের পেছন দিয়ে নিচের দিকে নামে। এখন সায়াটিকা ব্যথাটাকেও কিন্তু এই কোমর থেকে পায়ের পেছন দিয়ে নামার ব্যথাটাকেই কিন্তু সায়াটিকা বলে। যদিও সবসময় যে সায়াটিক নার্ভের কোনো সমস্যার জন্যই ব্যথাটা হয় তা নয়, তবে এই কোমর থেকে যে কোমরের শিরদাঁড়ার হাড়ের মাঝখানে, আমি যদি দেখাই এখানে, শিরদাঁড়ার হাড়ের মাঝখান থেকে এই নার্ভ যেগুলো বেরোচ্ছে, যেমন এখানে লাম্বার স্পাইনে যেমন আমরা জানি যে 5টা হাড় থাকে, L1 থেকে L5, ধরে নিই L4 আর L5 এর মাঝখান থেকে যে এই নার্ভটা বেরোচ্ছে, এই নার্ভের ওপর যদি কোনো কারণে চাপ তৈরি হয় তাহলে পায়ে টান ধরবে। আচ্ছা। এবং সেটাকে আমরা বলবো সায়াটিকা ডিউ টু নার্ভ কম্প্রেশন অ্যাট দ্য লেভেল অফ L4 and L5। আচ্ছা, একটা নির্দিষ্ট বয়সের অনেক মানুষদের এই সমস্যা দেখা যায়, এই সমস্যাটা হয় কেন, কারণটা কি? সায়াটিকার বিবিধ কারণ আছে। এক হতে পারে অনেক সময় এই যেটা বললাম আমি, স্লিপ ডিস্ক বা দুটো হাড়ের মাঝখানে যে ডিস্ক থাকে বা যে শক অ্যাবজর্বার থাকে, সেটা যদি জায়গা থেকে বেরিয়ে নার্ভের ওপর চাপ দেয় তাহলে কিন্তু সায়াটিকা হতে পারে। এছাড়াও আমরা যে দেখছি যে শিরদাঁড়ার এই দুটো হাড়, এই যাদের মাঝখান দিয়ে নার্ভ বেরোচ্ছে, এই হাড় দুটো যদি একটা হাড় অন্য হাড়ের ওপর কিছুটা সরে যায়, যাকে বলা হয় স্পন্ডাইলোলিস্থেসিস, এই সমস্যার জন্য কিন্তু এই নার্ভের ওপর টান পড়তে পারে, তার জন্য কিন্তু সায়াটিকা হতে পারে।
এছাড়া অনেক সময় শিরদাঁড়ার হাড়ে যদি এরকম জায়গায় কোথাও টিউমার হয় যেটা নার্ভের ওপর চাপ দিচ্ছে, তার থেকে হতে পারে। অনেক সময় স্পাইনের ভেতরে এই যে নার্ভগুলো যেখান থেকে বেরোচ্ছে, যার ভেতরে স্পাইনের ক্যানালের ভেতরে যে নার্ভের সমষ্টি আছে, সেখানে সেই নার্ভের ক্যানালের দৈর্ঘ্য কমে যেতে পারে, যাকে বলে স্পাইনাল স্টেনোসিস। বয়স হলে শিরদাঁড়ার হাড়েও যেমন হাঁটুতে যেমন বাত হয়, তেমনি শিরদাঁড়ার হাড়ে আপনি দেখতে পাচ্ছেন যে কতগুলো জয়েন্ট আছে। এক দুটো হাড়ের মধ্যে এখানে জয়েন্ট, এইদিকে জয়েন্ট, এখানে জয়েন্ট, এত জয়েন্ট। এই জয়েন্টগুলোতে যেমন হাঁটুতে বাত হয় বয়সের জনিত বাত, তেমনি সেরকমই বাত কিন্তু এই জয়েন্টগুলোতেও হতে পারে, যাকে আমরা এই ফ্যাসেট জয়েন্ট আর্থ্রাইটিস বলি। আচ্ছা। তো এরকম এই জয়েন্টের আর্থ্রাইটিসের জন্য যেটা হয়, যেটা জয়েন্টের আশেপাশে আরও হাড় তৈরি হয়, বা জয়েন্ট দুটো হাড়ের মাঝে ভেতরে যে সফট টিস্যু থাকে সেগুলো অনেক সময় স্পেল আপ করে বা হাইপারট্রফি হয় বা ফুলে যায়। তো এই ধরনের সমস্যায় কিন্তু অনেক যে নার্ভের উপর চাপ পড়ে তার থেকেও সায়াটিকা হতে পারে। আচ্ছা। তো এই বিবিধ কারণে সায়াটিকা হতে পারে। স্পাইনের ইনফেকশন, এই শিরদাঁড়ার হাড়ে যদি টিউমার হয় বা ইনফেকশন হয়, তার থেকেও নার্ভে টান, তার থেকেও সায়াটিকা হতে পারে। তো শিরদাঁড়ার থেকেই কিন্তু সায়াটিকার, শিরদাঁড়ার ডিজেনারেটিভ বা চেঞ্জেস বা কোনো রকম ইনফেকশন, টিউমার, লিস্থেসিস, হাড় সরে যাওয়া, স্লিপ ডিস্ক, এই বিবিধ কারণে কিন্তু আমরা সায়াটিকা পাই। স্যার, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। আমাদের 2-3 জন দর্শক বন্ধু তারা আমাদের থেকে জানতে চেয়েছিলেন যে রিসেন্টলি তাদের নি রিপ্লেসমেন্ট হয়েছে। নি রিপ্লেসমেন্ট হওয়ার পর আমাদের শরীরের এমন কি কোনো পরিবর্তন ঘটে যার ফলে এই ধরনের সায়াটিকার উপর চাপ পড়তে পারে? এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন আপনি, কারণ এই কোমরের স্পাইনাল স্টেনোসিস এবং হাঁটুর অস্টিও আর্থ্রাইটিস অনেক ক্ষেত্রেই কিন্তু কো এক্সিস্ট করে। মানে একজন রুগীর বয়স হলে যেমন হাঁটুতে বাত হয়, তেমনি কোমরেও কিন্তু স্পাইনাল স্টেনোসিস বা স্পন্ডাইলোলিস্থেসিস হতে পারে, যার জন্য এই সায়াটিকার সমস্যা আসতে পারে। তো আমরা অনেক রুগী পাই যাদের দুটো সমস্যাই একসাথে আছে, এবং তারা নি রিপ্লেসমেন্ট হয়তো করা হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণভাবে তারা রিলিফ পাচ্ছেন না। একেবারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় স্পাইনের এমআরআই ডাক্তারবাবুরা করে দেখেন, যে অনেক সময় সার্জেন যারা নি রিপ্লেসমেন্ট করে তারাই এমআরআই করে ডায়াগনোসিস করেন যে স্পাইনের সমস্যাটাও কো এক্সিস্ট করছে। তো হাঁটুর যারা অপারেশন করছেন ডাক্তারবাবুরা আমাদের কাছে পেশেন্ট পাঠান, যে স্পাইনের যে আমি নি রিপ্লেসমেন্ট প্ল্যান করছি বা নি রিপ্লেসমেন্ট হয়ে গেছে, স্পাইনের যে সমস্যাটা আছে সেটা আপনি দেখে দিন এবং তার জন্য কী ট্রিটমেন্ট লাগবে সেটা আপনি বলে দিন। তো সেই ক্ষেত্রে আমরা কোলাবোরেট করি, অ্যাজ শিরদাঁড়ার বিশেষজ্ঞ হিসেবে আমরা কোলাবোরেট করি হাঁটুর যারা বিশেষজ্ঞ তাদের সাথে, যে দুটো সমস্যায় কিভাবে আমরা ট্যাকেল করতে পারি। হাঁটুর জন্য যেমন রিপ্লেসমেন্ট দরকার হয় অনেক ক্ষেত্রেই, সেম পেশেন্টের কিন্তু কোমরেরও অনেক সময় ডিকম্প্রেশন সার্জারি বা এন্ডোস্কোপিক সার্জারি দরকার হয় এই নার্ভের ওপর চাপ সরানোর জন্য, যাতে সম্পূর্ণভাবে পেশেন্টরা কোমর হাঁটুর সমস্যা থেকে রিলিফ পান। আচ্ছা ডাক্তারবাবু, আমি একটু রোগ নির্ধারণ প্রসঙ্গে আসছি। যাদের সায়াটিকা হয়েছে, সেটা যে সায়াটিকা সেটা বোঝার জন্য আপনারা কি কি পরীক্ষা করে থাকেন সাধারণত? সায়াটিকার কারণগুলো খোঁজার জন্য আমরা সাধারণত কোমরের এমআরআই স্ক্যান করে থাকি। কম ক্ষেত্রে যাদের এমআরআই করা যাচ্ছে না, বা অনেক ক্ষেত্রে যাদের হাড়ের কোনো স্পেসিফিক রোগ আছে যেগুলো এমআরআইতে সঠিকভাবে বোঝা যাচ্ছে না, আমরা সিটি স্ক্যানও অ্যাড করে থাকি তার সাথে। কিন্তু মোস্ট কমনলি আমরা এমআরআই পরীক্ষা করি এবং তার সাথে এক্সরেও করি। এবং এক্সরেটা আমরা যেভাবে করি সেটা হলো ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন, মানে সামনে ঝুঁকে এবং পিছনে ঝুঁকে এক্সরে করা। এটা আমরা করি যাতে দেখার জন্য যে পেশেন্ট যখন সামনে ঝুঁকছেন বা যখন দাঁড়াচ্ছেন বা শরীরের ওজন শিরদাঁড়ার উপর পড়ছে, তখন শিরদাঁড়ার দুটো হাড়, যেটা বলছিলাম যে হাড়টা সরে যাওয়া, এই সরে যাওয়াটা বেশি হচ্ছে কিনা, বা স্পাইনের দুটো হাড়ের মধ্যে কোনো অ্যাবনর্মাল মুভমেন্ট হচ্ছে কিনা। তো মেজরিটি অফ কারণ কিন্তু আমরা এমআরআই আর এক্সরের মাধ্যমেই বের করে ফেলতে পারি। একদম। এবার আমি একটু চিকিৎসার প্রসঙ্গে আসি, যে চিকিৎসা মানে কোন কোন উপায়ে চিকিৎসা হয় এই অসুখের ক্ষেত্রে? সায়াটিকার চিকিৎসা বলতে আগে রোগ নির্ধারণ করাটা খুব দরকার, এবং রোগ নির্ধারণ করার পর তার চিকিৎসা শুরু হবে। তো মানে কমন কারণের চিকিৎসাগুলোর উপর আমরা কনসেন্ট্রেট করি। কমন কারণগুলো হলো স্লিপ ডিস্ক, স্পাইনাল স্টেনোসিস। স্লিপ ডিস্ক মানে দুটো হাড়ের মাঝখানে ডিস্ক সরে গিয়ে নার্ভের উপর চাপ দেওয়া। স্পাইনাল স্টেনোসিস মানে নার্ভের উপর চাপ তৈরি হচ্ছে কোমরে, যেহেতু স্পাইনাল ক্যানাল মানে স্পাইনের ভেতরে যে দৈর্ঘ্য সেটা কমে গেছে, তাই জন্য নার্ভের উপর চাপ তৈরি হচ্ছে। এবং স্পন্ডাইলোলিস্থেসিস মানে হাড়ের উপর সরে গেছে।
তো এই তিনটে একসাথে আমরা যদি ভাবি, এই তিনটে সমস্যাকে একসাথে, যে স্লিপ ডিস্ক, স্পাইনাল স্টেনোসিস এবং স্পন্ডাইলোলিসিস, তাহলে আমরা দেখব যে এই তিনটে সমস্যারই প্রাথমিক চিকিৎসা কিন্তু ওষুধ, ব্যায়াম, ওয়েট রিডাকশন এবং পেট এবং পিঠের মাসেলকে শক্ত করা। আচ্ছা, এটা আমরা কিন্তু সব পেশেন্টকেই প্রাথমিকভাবে দিয়ে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রেই আমি এরকম পেশেন্টদের পাই যারা এই ধরনের চিকিৎসা মানে কনজারভেটিভ ট্রিটমেন্ট, ওষুধ, ব্যায়াম, ফিজিওথেরাপি, বিভিন্ন রকম লাইফস্টাইল মডিফিকেশন, পশ্চার কেয়ার, এগুলো কিন্তু আগে থেকে তারা বেশ 5-6 মাস ধরে তারা ট্রাই করছেন। অনেক ডাক্তারবাবুদের কাছে গেছেন, তারা সঠিকভাবেই তাদেরকে গাইড করেছেন যে আপনি আগে ওষুধ খান, ব্যায়াম করুন, দেখুন কীভাবে কতটা ইমপ্রুভ হচ্ছে কিনা। তো যদি দেখা যায় যে মাসের পর মাস তারা ওষুধ তাদের খেয়ে যেতে হচ্ছে, তাদের নার্ভের ওষুধ বা ব্যথার ওষুধ খেয়ে যেতে হচ্ছে, সেটা কিন্তু সঠিক নয়। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে তখন কি করতে হবে? সেই ক্ষেত্রে আমরা পেশেন্টদের সার্জারি অ্যাডভাইস করি। আমরা এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি এখন করছি, আমি লাস্ট প্রায় 5 বছর ধরে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি করছি কলকাতায়। সেখানে আমরা ছোট্ট ছিদ্র, মানে এই থাম্ব নেলের সাইজের ছিদ্র করে আমরা ক্যামেরা নিয়ে গিয়ে নার্ভের ওপর চাপ সরিয়ে দিতে পারি, এবং প্রয়োজন হলে স্পাইনাল ফিউশন সার্জারি, বা যেখানে হাড়ের ওপর সরে গেছে হাড়গুলোকে জায়গায় বসিয়ে সেখানে রড স্ক্রু লাগিয়ে জায়গাটাকে ফিউজ করে দিতে পারি। তো স্পাইনের সার্জারি মানে মিনিমালি ইনভেসিভ সার্জারি সম্ভব তাদের ক্ষেত্রে, এবং এই মিনিমাল ইনভেসিভ সার্জারি সাকসেস রেট এখন এত হাই যে তারা খুব তাড়াতাড়ি নর্মাল লাইফে ফিরে আসতে পারে। একেবারে। ডাক্তারবাবু, আমি আপনার যে সার্জারি যেখানে হয়েছে, যে স্ক্রু আপনারা লাগান, সেই স্ক্রুয়ের যে অ্যাপ্লিকেশনটা আমি একটু আপনার কাছে বুঝবো। এই যে স্ক্রুগুলো লাগানো রয়েছে, এই স্ক্রু লাগানোর ক্ষেত্রে অনেক কিছু নিয়ম থাকে আমরা জানি, যে যারা স্টেন্ট লাগান বা তাদের ক্ষেত্রে ফ্লাইটে ওঠার আগে বা অন্যান্য অনেক সময় তাদের অনেক অসুবিধা হয়। তো এক্ষেত্রে কি কি লিমিটেশনস রয়েছে, মানে যাদের এই ধরনের মিনিমাল ইনভেসিভ সার্জারি হবে, তারপর এই স্ক্রু যদি তাদের শরীরের ভেতর থাকে, তাদের কি কি ডু অ্যান্ড ডোন্টস রয়েছে, সেটা একটু বুঝিয়ে বলুন। রাইট, এই স্ক্রু প্রথমত শির দ্বারা সব সমস্যাতে, সব সার্জারিতে স্ক্রু লাগানোর প্রয়োজন পড়ে না। অনেক ক্ষেত্রে আমরা ছোট ছিদ্র করে নার্ভের ওপর চাপ এন্ডোস্কোপিক্যালি সরিয়ে দিলেই যথেষ্ট, এর বাইরে আর কোনো অপারেশনের প্রয়োজন পড়ে না, এবং খুব ফাস্ট রিকভারি এই ধরনের সার্জারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্ক্রু রড লাগানোর প্রয়োজন পড়ে। যদি দেখি যে কোমরের দুটো হাড় আনস্টেবল, তাদের স্টেবিলাইজ করার জন্য স্ক্রু রডের প্রয়োজন পড়ে, বা যদি দেখি আমাদের নার্ভের ওপর চাপ সরাতে গিয়ে স্পাইনকে আনস্টেবল করতে হচ্ছে, সেক্ষেত্রে স্পাইনকে রিস্টেবিলাইজ করার জন্য আমাদের স্ক্রু রড লাগানোর প্রয়োজন পড়ে। মোদ্দা কথা, ক্ষেত্র বিশেষে ডাক্তারবাবুরা স্ক্রু রড আমরা লাগিয়ে থাকি স্পাইনে, যখন অ্যাবসলিউটলি নেসেসারি বা প্রয়োজন তখন। কিন্তু স্ক্রু রড নিয়ে অনেক ক্ষেত্রেই আমরা পেশেন্টদের কাছ থেকে বিভিন্ন রকম প্রশ্ন পাই, যেটা আপনি সঠিকভাবে জিজ্ঞেস করলেন আমার কাছে। এরকম প্রশ্ন আমি রেগুলারলি পাই যে, ডাক্তারবাবু আমার স্ক্রু রড পেশেন্টের স্পাইনে লাগানো হবে, তো তার জন্য কি আমার কোমরের ফ্লেক্সিবিলিটি কমবে? উত্তর হলো নয়, একদম। কারণ ফ্লেক্সিবিলিটি শির দ্বারা প্রত্যেকটা হাড়ের লেভেল থেকে আসে, হিপ জয়েন্ট থেকে আসে। একটা লেভেল, তার মধ্যে যদি ফ্লেক্সিবিলিটি আমরা স্ক্রু রড লাগিয়ে কমিয়ে দিই, তাতে পেশেন্টরা হয়তো বুঝতেই পারবেন না যে তার ফ্লেক্সিবিলিটি আদৌ কোনোভাবে এফেক্টেড হয়েছে। আচ্ছা, তার মানে এটাতে কোনো অসুবিধার কথা হয় না। মানে আমরা স্পাইনাল ফিউশন সার্জারি করার পর ক্রিকেটাররা দেশের হয়ে ক্রিকেট খেলেছেন, জিমনাস্টরা জিমনাস্টিক করেছেন, লোকে অলিম্পিকে পার্টিসিপেট করেছেন এই সার্জারি করার পর। তো তাই জন্যে স্ক্রু রড লাগিয়ে সার্জারি কিন্তু লিমিটেশন নয়। আমার অনেক পেশেন্ট আছেন যারা অ্যাক্টিভ ট্রেকিংয়ে ফেরত চলে গেছেন, যারা অ্যাক্টিভ স্পোর্টস ইনক্লুডিং টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট সব রেগুলারলি খেলছেন, আমাকে ছবি পাঠান, ভিডিও পাঠান যে এই সার্জারি করার পর। তো এই স্ক্রু রড কিন্তু কারোর ফ্লেক্সিবিলিটি কমিয়ে দেওয়া বা তার লাইফকে লিমিটেড করে দেওয়া কিন্তু একদমই সেটা করে না। দ্বিতীয় প্রশ্ন, যে ফ্লাইটে যেতে গেলে এই মেটাল শরীরে থাকলেও কিন্তু আটকানোর কথা নয়, নর্মাল স্ক্রিনিংয়ে সেটা ধরা পড়ার কথা নয়। তাও পেশেন্টরা যদি একটা ডিসচার্জ সার্টিফিকেট ক্যারি করেন, কোনো ক্ষেত্রে যদি তাকে জানতে চান, ওই ডিসচার্জ সার্টিফিকেটটা দেখালেই যথেষ্ট, আচ্ছা, যে তার একটি অপারেশন হয়েছে। তৃতীয়ত, এই স্ক্রু রডগুলো যেগুলো আমরা লাগাই, সেগুলো হলো টাইটেনিয়াম ধাতুর তৈরি এবং সেগুলো এমআরআই কম্প্যাটেবল। মানে এগুলো শরীরে থাকাকালীন যে কোনো পরীক্ষা ইনক্লুডিং সিটি স্ক্যান, এমআরআই, এক্স রে বলুন, বা যে কোনো পরীক্ষা করা কিন্তু সম্ভব। এবং চতুর্থ হলো যে এই স্ক্রু রডগুলোর বার করার সচরাচর প্রয়োজন পড়ে না। এগুলো কিন্তু শরীরে সারা জীবন থাকতে পারে।
আনলেস দে আর কজিং আ প্রবলেম, তাদের কিন্তু মানে খুব রেয়ার কেসে আমরা এগুলোকে রিমুভ করি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এই স্ক্রু রড শরীরের অংশ হিসেবে থেকে যায়। ওটা শরীরে থাকা যে আছে সেটা কিন্তু পেশেন্টরা বুঝতেও পারেন না এবং ওটা শরীরের একটি অংশ হয়ে থেকে যায়। আচ্ছা, তো এই যে অপারেশনের কথা আপনি বললেন যে ক্ষেত্র বিশেষে খুব মিনিমাল ইনভেসিভ সার্জারি করতে হয়, কোথাও স্ক্রু ডট লাগানো দরকার হয়, এটা তো সবটাই ডিপেন্ড করে যে পেশেন্ট টু পেশেন্টের কেস হিস্ট্রির ওপরে। হ্যাঁ, একদমই। যেমন অনেক ক্ষেত্রে আমরা মানে এখন মেজরিটি অফ দ্য সার্জারিজ মানে যা আমরা আমাদের অপারেশন যদি কাউকে করতে হয়, অধিকাংশ সার্জারি কিন্তু আমরা মিনিমালি ইনভেসিভ বা কি হোল বা আলট্রা মিনিমালি ইনভেসিভ বা এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে করতে পারি। আচ্ছা, আগেকার দিনের থেকে মানে আজ থেকে 7-10 বছর আগে যে সার্জারি হতো তার থেকে এখন সার্জারির কিন্তু মানে আমরা যখন সবে ট্রেনিং নিতে শুরু করেছি টু বিকাম সার্জেন্স, তখন যে সার্জারি হতো তার থেকে এখন সার্জারি কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। এখন মেজরিটি অফ মাই সার্জারিজ আর মিনিমালি ইনভেসিভ সার্জারিজ, যেখানে আমরা বড় কাটাছেঁড়া করি না, আমরা ছোট ছিদ্র করে স্ক্রু রড লাগানোর সার্জারি থেকে শুরু করে যে কোনো সার্জারি আমরা কিন্তু ছোট ছিদ্র করে করতে পারি। এবং আমাদের এই মণিপাল হাসপাতাল মুকুন্দপুরে আমাদের কাছে একটি যন্ত্র আছে যাকে বলে ও আর্ম, সেটা একটি ইন্ট্রাঅপারেটিভ সিটি স্ক্যানার। সেটা এই যে স্পাইনে ইনস্ট্রুমেন্ট লাগানোর যে পদ্ধতিটা সেটা অনেক সেফ, 99% অ্যাকিউরেসিতে আমরা স্ক্রু রডস লাগাতে পারি পেশেন্টের স্পাইনে আন্ডার ন্যাভিগেশন বা জিপিএসের মতো। জিপিএস যেরকম আমাদের গাইড করে অচেনা রাস্তায় যেতে, তেমনি এই ন্যাভিগেশন টেকনোলজি আমাদের গাইড করে স্পাইনে স্ক্রু লাগাতে সেফলি। তো এই সেফটি মেজার্স কিন্তু এখন আমাদের কাছে আছে। আমাদের যে যন্ত্রপাতির যে টেকনোলজি হেল্প আমাদের কিন্তু এখন সম্পূর্ণভাবে আমাদের কাছে আছে। তো এই যে আপনি বললেন যে বহু সপ্তাহ মাস ধরে ওষুধ খাচ্ছে কিন্তু ব্যথা কমছে না সাইটিকার, তাহলে কোন সিচুয়েশনে একজন পেশেন্টকে আপনারা ডিসাইড করেন যে এটা রেড ফ্ল্যাগ সিমটমস হচ্ছে আর এনাকে ওষুধ দেওয়া যাবে না, এবার এনাকে অপারেশন করতেই হবে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রথমত দীর্ঘদিন ধরে ব্যথার ওষুধ বা নার্ভের ওষুধ খেয়ে যাওয়ার কিন্তু সাইড এফেক্টস আছে। ব্যথার ওষুধ আমরা জানি দীর্ঘদিন ধরে খেলে কিডনি এফেক্ট করে। অনেক পেশেন্ট আমি পেয়েছি যে বেশ কয়েক বছর ধরে ব্যথার ওষুধ খেয়েছে, কিডনি ফেলিয়ারে চলে গেছেন এবং কিডনির সমস্যায় ভুগছেন এখন, কিন্তু তাও তার কিন্তু মানে স্পাইনের সমস্যাও সমাধান হয়নি, কিডনির সমস্যায় পড়ে গেছে। তো মানে এগুলো খুব আনফর্চুনেট সিচুয়েশন, কিন্তু এগুলো প্রিভেন্টেবল, মানে এটা প্রিভেন্ট করা সম্ভব। এছাড়াও আমরা দেখি যে দিনের পর দিন নার্ভের ওষুধ খেয়ে যাওয়া, যেগুলো নার্ভের ব্যথা কমানোর ওষুধ খেয়ে যাওয়া, তারও সাইড এফেক্টস আছে, ইনক্লুডিং ওয়েট গেইন, ওজন বেড়ে যাওয়া, মুড চেঞ্জেস, রাতে ঘুম না পাওয়া, মাথা সবসময় ক্লাউডি ফিল করা থেকে শুরু করে চুল পড়ে যাওয়া মহিলাদের ক্ষেত্রে, অনেক সময় তাদের স্কিন র্যাশেস চলে আসে। তো এই মানে দিনের পর দিন, মাসের পর মাস, হ্যাঁ আমরা 2 মাস 3 মাস 4 মাস খেতে পারি, কিন্তু বছরের পর বছর এই ধরনের ওষুধ বা 6 মাস 8 মাস 10 মাস 1 বছর ধরে ওষুধ খেয়ে যাওয়া কিন্তু ঠিক নয়। যাদের এরকম লাগছে, যারা এত ওষুধ খেয়েও যারা সঠিকভাবে হাঁটতে পারছেন না, যাদের কোমর থেকে পায়ের দিকে টান ধরছে, পা ভারী হয়ে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, একটু হাঁটার পর বসে পড়তে হচ্ছে, এবং যাদের এমআরআইতে আমরা দেখতে পাচ্ছি যে নার্ভ চেপে আছে, তাদের কিন্তু আমি বলি যে অপারেশন আপনি করিয়ে নিন, কারণ এখন অপারেশন সেফ। আমরা এখন অপারেশন আমি বলতে পারি যে মোর দ্যান 95% সেফ এখন স্পাইন সার্জারি। আমি 100 জনের অপারেশন করলে 95 জনকে আমি কনফিডেন্ট যে আমি সুস্থ করে দিতে পারবো মিনিমাল ইনভেসিভ সার্জারির মাধ্যমে। একদম। তো সেই ক্ষেত্রে এই পেশেন্টদের আমি বলি যে আপনি অপারেশন করিয়ে নিন, তবে পেশেন্ট আলটিমেটলি এগুলো ইলেকটিভ সার্জারি এবং পেশেন্টের নিজের যে ডিসিশন টু গেট অপারেটেড অর নট, ইট ইজ আপ টু দ্য পেশেন্ট ডিসাইড করবেন তার জন্য কোনটা ভালো। আমরা পেশেন্টকে গাইড করতে পারি এস সার্জনস। কিছু কিছু ক্ষেত্রে যেমন সার্জারিটা একদম আবশ্যক হয়ে পড়ে এবং খুব তাড়াতাড়ি করতে হয়, তার জন্য যেটা বললাম প্রথমে যেটা হয় যে কারোর ক্ষেত্রে যদি বাওয়েল ব্লাডারের কন্ট্রোল চলে যায়, ইউরিন পটির ওপর যদি কারোর কন্ট্রোল চলে যায়, সেক্ষেত্রে আমাদের আর্জেন্টলি অপারেশন করতে হয়। এছাড়াও কারোর যদি পায়ে নিউরো ডেফিসিট ডেভেলপ করে বা পা প্যারালিসিস হয়ে যাচ্ছে, হাত পা প্যারালিসিস হয়ে যাচ্ছে, হাঁটতে পারছেন না, শরীর হাত পায়ের জোর কমে যাচ্ছে, অবশ হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আমরা বলি আপনি দেরি করবেন না, ইমিডিয়েটলি অপারেশন করেন। কারণ যত দেরি হবে, স্নায়ু খুব সূক্ষ্ম জিনিস, নার্ভ খুব সূক্ষ্ম জিনিস, সেগুলো চেপে থেকে আরও ড্যামেজ হবে। তো সেই ক্ষেত্রে তাড়াতাড়ি অপারেশন করে নেওয়ার কিন্তু আমরা অ্যাডভাইস করি। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখি যে
পেশেন্টদের হয়তো কোনো ইনফেকশন হয়েছে স্পাইনে, যখন যে ক্ষেত্রে তার জন্য সাইটিকা হচ্ছে, যেখানে আমরা যদি অপারেশন না করি ইনফেকশনটা আরও স্প্রেড করে যাবে, বা টিউমার হয়েছে যে ক্ষেত্রে টিউমারটা আরও স্প্রেড করে যাবে বা আরও বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা পেশেন্টদের তাড়াতাড়ি অপারেশন করে নিতে বলি। কিন্তু যারা এই অসুখটা থেকে একদম দূরে রাখতে চান নিজেদেরকে, বা যাদের এখন এটা হয়নি, তাদের জন্য আপনার কি মেসেজ হবে, মানে যাতে এই ধরনের সমস্যা তাদের আগামী দিনে না হয়, তার জন্য আপনি কি বলবেন? ডেফিনেটলি এই ধরনের সমস্যা যাতে কারুর না হোক সেটাই চাই, এবং অবভিয়াসলি মানে কম সংখ্যক লোকেরই হয়, কিন্তু যাদের হয় তারা কষ্ট পান, যাদের কারোর যদি না মানে যাতে না হয় তার জন্য তার দরকার হলো এটা হেলদি লাইফস্টাইল, শরীরে ওজন সঠিকভাবে মেনটেন করা, রেগুলার এক্সারসাইজ করা, সঠিক পশ্চারে বসা, হেলদি ডায়েট খাওয়া, এবং তার সাথে শিরদাঁড়ার একটু যত্ন নেওয়া, যেমন স্পাইন কোর স্ট্রেংথেনিং, পিঠ আর পেটের মাসল শক্ত করার ব্যায়াম রেগুলারলি। থ্যাংক ইউ স্যার, অনেক কিছু জানতে পারলাম আমরা আজকের এই অনুষ্ঠানে, এবং যেটা খুব ভীষণ গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় এই যে কোমর থেকে পায়ে টান ধরা, বা বসা থেকে উঠতে গেলে বা ওঠা থেকে বসতে গেলে অসুবিধা হচ্ছে, দীর্ঘক্ষণ ধরে বসতে থাকতে পারছি না, বসে থাকতে গেলে আমার অসুবিধা হচ্ছে, এই রকম সমস্যাগুলোকে আমরা অনেক সময় খুব হালকাভাবে নিই, আর নিই বলেই আমরা কিন্তু সঠিক চিকিৎসকের কাছে পৌঁছতেও অনেকটা দেরি করে ফেলি। এক্ষেত্রে কিন্তু আপনাকে জানতে হবে যে আপনার এই সমস্যা হলে কোন চিকিৎসকের কাছে গেলে আপনি সঠিক চিকিৎসা পাবেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তার পাশাপাশি লক্ষণগুলো যেগুলো ডাক্তারবাবু বললেন সেগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাই যারা বা যার পরিবারের লোকেরা বা বয়স্ক বাবা মারা এরকম সমস্যায় ভুগছেন, তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। আশা করি আপনারা যথেষ্ট সচেতন হবেন এই অনুষ্ঠান দেখে, এবং সমৃদ্ধ হবেন, নিজের ভালোর জন্য সঠিক সিদ্ধান্তও নেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ভালো থাকার জন্যই আমাদের এই অনুষ্ঠান ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। আরেকটা কথা, ডাক্তারবাবুর সাথে কিভাবে যোগাযোগ করবেন। ডাক্তারবাবুকে আপনারা পাবেন মণিপাল হসপিটাল, মুকুন্দপুরে। আমাদের যে ডেসক্রিপশন বক্স আছে সেখানে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্টের নাম্বার দেওয়া রইল, সেখানে আপনারা সরাসরি কল করে ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।